হ্যালো সবাইকে, স্বাগতম অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ প্রো সিরিজে। এই সিরিজে আমরা অর্গানিক কেমিস্ট্রি হতে আসা 500+ এমসিকিউ সলভ করব এবং হোপফুলি এই সিরিজটি করার মাধ্যমে আমাদের অর্গানিকের উপর বেশ ভালো একটা দক্ষতা চলে আসবে। কেননা আমাদের অনেকেরই অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউর উপর ভীতি কাজ করে, অ্যান্ড হোপফুলি এই সিরিজটা দেখার মাধ্যমে সেই ভীতি অনেকটাই কমে আসবে। ওকে, সো আমাদের এই সিরিজে প্রথম ভিডিও আজকে। ওকে, সো এই ভিডিওতে আমরা জৈব যৌগের ধারণা, শ্রেণীবিভাগ, বন্ধন প্রকৃতি এবং কার্যকরীমূলক সম্বন্ধে আলোচনা করব। ওকে, এবং আমরা এমসিকিউগুলো বেসিক সহই পড়ার ট্রাই করব। ওকে, সো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে যখন আমরা পড়তেছি, তখন সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানা লাগবে যে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা মূলত কি। ওকে, সো আমরা জানি যে কার্বন শিকল দ্বারা যে বিভিন্ন ধরনের যৌগের রসায়ন, তাকে আমরা বলতেছি জৈব রসায়ন। আর যে রসায়নবিদ্যার যে শাখায় এই হাইড্রোকার্বন সম্বন্ধে আলোচনা করা হয়, সেই মানে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক, সেই সম্বন্ধে যে আলোচনা করা হয়, সেই মানে ইয়াটাকেই আমরা বলতেছি কি জৈব রসায়ন। ওকে, সো এগুলা ইম্পর্টেন্ট না। তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জৈব যৌগ গঠিত হয় কিভাবে। সো আমরা জানি যে কার্বন ও হাইড্রোজেনের যৌগ সমূহকে আমরা জৈব যৌগ বলি। কিন্তু ভাইয়া, কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও আমাদের কিছু আরও কিছু যৌগ থাকতে পারে, যেমন কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, এগুলা আমাদের জৈব যৌগে থাকতে পারে। ওকে, সো আমরা দেখব পরবর্তীতে, আমরা কম্প্যাক্ট আকারে, নোট আকারে তোমাদেরকে দিয়ে দিব যে কিভাবে আমরা নোট করে পড়াটা সহজে পড়তে পারি। ওকে, সো আপাতত আগে দেখি ভূমিকাটা। ওকে, সো এই যে জৈব রসায়ন, এই জৈব রসায়ন সম্বন্ধে 1908 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, ওকে, সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব যে পদার্থ, এই সজীব পদার্থকে যে প্রাপ্ত যে যৌগসমূহ বা জৈব যৌগসমূহ এবং নির্জীব পদার্থ থেকে যে যৌগসমূহ, সেগুলোকে নাম দেন কি অজৈব যৌগসমূহ। অর্থাৎ এখানে বলতেছে যে বার্জেলিয়াস সাহেব আম, জৈব যৌগ এবং অজৈব যৌগ নামকরণ করেন। জৈব যৌগ কাদেরকে নামকরণ করেন? যারা সজীব পদার্থ। আর অজৈব যৌগ কাদেরকে নামকরণ করেন? যারা নির্জীব পদার্থ। এখন এই যে বার্জেলিয়াসের মতবাদটা, আরেকজন বিজ্ঞানী আছে, যিনি কিনা ফ্রেডরিক ওহুলার। তিনি কি করছেন, সর্বপ্রথম পরীক্ষাগারে অজৈব পদার্থ হতে জৈব পদার্থ তৈরি করছেন। কেননা এর আগে সব সময় জৈব পদার্থ হতে জৈব পদার্থ তৈরি হয় এরকম একটা ধারণা ছিল। ফ্রেডরিক ওহুলারই সর্বপ্রথম অজৈব কোনো পদার্থ হতে জৈব পদার্থ তৈরি করেন। সো ফ্রেডরিক ওহুলার মূলত কি করছিলেন, আমরা সবাই জানি যে তিনি মূলত এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণকে মানে উত্তপ্ত করেন, এবং এই উত্তপ্তে বাষ্পীভূত করে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে তিনি আকস্মিকভাবে কি করেন, ইউরিয়া প্রস্তুত করে ফেলেন। এখানে বিক্রিয়াটা দিয়ে দিছি, এই বিক্রিয়াটা আমাদেরকে দেখে রাখতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তিনি কি করছেন, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যে লেড সায়ানেট যেটা আছে, এটার বিক্রিয়া করাইছেন, এবং তার ফলে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়, এবং তারই একটা পুনর্বিন্যাসকরণ বা সমানকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা যে ইউরিয়া বা জৈব যৌগ পাই। ওকে, সো এবং মনে রাখবো এই যে জৈব যৌগ, এটা একটা কি সমযোজী যৌগ। ওকে, সো অ্যামোনিয়াম সায়ানেট লবণকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে প্রমাণ করেন যে প্রাণশক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব। ওকে, সো কারণ এই যে ইউরিয়া, এটা এর আগে থেকে আমাদের যে মূত্রে পাওয়া যেত, এবং এই ইউরিয়া তৈরি করার মাধ্যমে প্রমাণ করলেন যে অজৈব যৌগ থেকেও আমাদের জৈব যৌগ পাওয়া সম্ভব। ওকে, সো এখন এই যে এই পৃষ্ঠাটা আমরা যদি একটু একসাথে সামারি করে দেই, তাহলে হবে এই যে জৈব যৌগ আছে, এই জৈব যৌগে কারা কারা থাকতে পারে। থাকতে পারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এবং যে নাইট্রোজেন, এবং যে হ্যালোজেন সমূহ, এই হ্যালোজেন সমূহ যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, সো তোমরা চপস এক্স এক্স থেকে এক্স দিয়ে হ্যালোজেন এভাবে মনে রাখতে পারো। ওকে, সো নেক্সট ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ওকে, সো তারপর এই যে জৈব যৌগের ধারণা সম্পর্কে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে প্রাণশক্তি মতবাদ দেন কে, এটা দেন বার্জেলিয়াস। ওকে, এবং জৈব যৌগের এবং মানে অর্থাৎ জৈব যৌগ এবং অজৈব যৌগ এই নামকরণটা করেন কে, এটাও করেন কে, বার্জেলিয়াস। তবে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তবে জৈব রসায়নের জনককে আমাদের ফ্রেডরিক ওহুলার। ফ্রেডরিক কে,
উহলার, এটা অনেক বেশি আসে। ওকে, সো তারপর যে বিক্রিয়াটা আমাদের ইম্পর্ট্যান্ট, যে লেড সায়ানাইড থেকে আমাদের লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায়, এটা কিন্তু একটা সমানুকরণ বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। ইউরিয়ার সংকেতটা দেখে রাখবো, দুই পাশে NH2, মাঝখানে CO। ওকে, দুই পাশে NH2, মাঝখানে কি? CO। ওকে, সো এখন এই যে জৈব যৌগ তৈরি হলো ভাইয়া, এই জৈব যৌগের সংখ্যা কতটি? আমরা জানি সবাই, জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লাখ, এবং অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 1 লাখ। ওকে, সো দেখতে পাচ্ছ যে জৈব যৌগের সংখ্যা মানে অবিশ্বাস্যভাবে অনেক বেশি। প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন জৈব যৌগ তৈরি হইতেছে, এবং অজৈব যৌগের সংখ্যা প্রায় 90,000 বা 1 লাখ বলা হয়ে থাকে। ওকে, সো এই যে জৈব যৌগ প্রতিনিয়ত তৈরি হইতেছে, এই মানে প্রতিনিয়ত এত ধরনের জৈব যৌগ তৈরি হওয়ার কারণটা কি ভাইয়া? এর কারণ হচ্ছে, আমরা জানি জৈব যৌগের মানে কারণ মূলত তিনটা হয়ে থাকে। এটা হচ্ছে ক্যাটিনেশন, পলিমারকরণ এবং সমানতা। ওকে, সো সো জৈব যৌগ গঠনে এই যে কার্বনের এই যে মানে এক প্রকার স্পেশাল যে বৈশিষ্ট্য, এই স্পেশাল বৈশিষ্ট্যের কারণেই মূলত আমাদের জৈব যৌগের সংখ্যা এত বেশি। ওকে, সো প্রথম কথা হচ্ছে এই যে ক্যাটিনেশন জিনিসটা কি। সো সমযোজী বন্ধন দ্বারা অধিক সংখ্যক স্বপরমাণুযুক্ত হওয়ার কার্বনের বিশেষ ক্ষমতা, যাকে কার্বন পরমাণুর ক্যাটিনেশন বলে। ওকে, সো অর্থাৎ যে আমরা জানি কার্বনের কি চারটা হাত। সো কার্বন ক্যাটিনেশন ধর্মের কারণে একই সাথে মানে চারটা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এবং একই সাথে অনেক লম্বা শিকল তৈরি করা কার্বনের পক্ষে সম্ভব, এবং এই ধর্মটাকে আমরা বলতেছি ক্যাটিনেশন ধর্ম। দ্বিতীয়ত, জৈব যৌগের সমানতা। আমরা সবাই জানি যে জৈব যৌগ অনেক ধরনের সমানতা, মানে জৈব যৌগ মানে একটা যৌগের অনেকগুলা সমানত হতে পারে। ওকে, সো তৃতীয়ত, আমরা জানি যে এটা জৈব যৌগ পলিমারকরণ বিক্রিয়া দেয়। ওকে, সো আমরা জানি ইথিলিন হতে আমরা পলিথিন যে তৈরি করি, এটা মূলত একটা সমানকরণ বিক্রিয়া। এরকম আরও সমানকরণ বিক্রিয়া আছে, যেমন নাইলন তৈরি করা। সো আমরা জানি পলিমারকরণ এটা হচ্ছে জৈব যৌগের একটা বৈশিষ্ট্য। এখন আমরা মনে রাখবো এই যে জৈব যৌগের এই বৈশিষ্ট্যের জন্য তার আরও একটা কারণ আছে, এটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতার মান। তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, এবং কার্বন কার্বন বন্ধন শক্তি হচ্ছে 347 কিলোজুল পার মোল। ওকে, সো এই জিনিসগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি, অর্থাৎ 2.5, এবং বন্ধন শক্তি কত? 347 কিলোজুল পার মোল। এখন আমরা এই পৃষ্ঠাটা একটু সামারাইজ করে ফেলবো। ওকে, সো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ তাহলে আমরা কয়টা পড়লাম? তিনটা। সো এক্সামে এমসিকিউতে যেভাবে আসে যে কোনটি কারণ নয়, ওকে, সো বা কোনটি কারণ। ওকে, সো এখানে দেখো ভাইয়া, সমানুকরণ, পলিমারকরণ এবং ক্যাটিনেশন, এগুলো আমরা জানি। ওকে, সো এই যে ক্যাটিনেশন, এই ক্যাটিনেশন ধর্মের কারণে কার্বনে অনেকগুলো মানে বৃহৎ শিকল তৈরি করতে পারে, এবং এই মানে কার্বনের একটা বিশেষ ক্যাটিনেশন ধর্মযুক্ত যৌগের নাম হচ্ছে C60। মানে C60 ছাড়াও C50, C70 এগুলোও হতে পারে, তবে C60টা বিখ্যাত, কারণ এই C60কে বলা হয় বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। ওকে, বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। এর আণবিক ভর 720। এটা কিভাবে হইলো ভাইয়া? কারণ দেখো ভাইয়া, কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, এবং কার্বন এখানে কয়টা? 60টা। সো 12-র সাথে যদি আমরা 60 গুণ দিই, তাহলে দেখবা আসবে কত? 720। ওকে, সো বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল, এটার ইয়া কি? C60। ওকে, যার আণবিক ভর 720। এবং আমরা জানি যে এই যে বাকিবল, এইটা বা এটা যে সংকরিত, এটা হচ্ছে sp2 সংকরিত। আমরা মনে রাখবো যে ফুলারিন কি সংকরিত? sp2 সংকরিত। ওকে, সো তারপর বলতেছে যে কার্বনের ক্যাটিনেশনের সফলতার কারণ কি। সো ক্যাটিনেশনের সফলতার কারণ কি? যে কার্বনের যে বন্ধন শক্তির যে উচ্চ মান, যা হচ্ছে 347 কিলোজুল পার মোল, এবং তার তড়িৎ ঋণাত্মকতার মান, যা হচ্ছে 2.5। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, এখন আমরা আমাদের যে জৈব যৌগের যে একটা চার্ট আছে, সেটা একটু দেখার ট্রাই করবো। আমাদের বইয়ে একটা চার্ট আছে, তোমরা একটু পার্থক্যগুলো মানে খুব সুন্দরভাবে পড়ে ফেলবে। আমরা ট্রিক্স দিব, ওয়েট, আগে একটু দেখে নিই। ওকে, সো জৈব যৌগের মধ্যে এখানে বলতেছে যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হ্যালোজেন, সালফার, ফসফরাস, আমরা পড়ছি যে চপস দিয়ে পড়া যায়। ওকে, চপস এন্ড এক্স, এগুলা দিয়ে পড়া যায়। ওকে, সো আমরা পড়ছি অলরেডি। ওকে, তারপর হচ্ছে যে প্রধানত সমযোজী বন্ধন দেখা যায় জৈব যৌগে, আর অজৈব যৌগে সমযোজী এবং আয়নিক দুইটাই আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আয়নিক এবং সমযোজী বন্ধন দুইটাই আমরা দেখতে পাবো। এরপর মনে রাখবা জৈব যৌগে সবকিছু কম। ওকে, সো কম বলতে কি বুঝিতেছি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি জৈব যৌগের কম বা নিম্ন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জৈব যৌগের নিম্ন। অপরদিকে অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি উচ্চ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। এবং এখান থেকে কয়েকটা আমাদের ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা মনে রাখতে হবে, যে যদি
যদি আমরা বলি যে বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত, 121 ডিগ্রি সেলসিয়াস, আর মিথানলের স্ফুটনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস। বই থেকে আপনারা পড়ে নেবেন। ওকে, সো তারপর অজীব যৌগের ক্ষেত্রে আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 801 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আমরা বই থেকে আরো যে ইয়াগুলো আছে সেগুলো পড়ে ফেলবো, বাট আমরা একটু এখানে সংক্ষেপে সংক্ষেপে কিভাবে পড়া যায় তা একটু দেখবো। ওকে, সো প্রথমত বলতেছি যে চপস এনএক্স এটা আমরা বলছি, এবং জৈব যৌগের ক্যাটিনেশন ধর্ম আছে। আমরা বলছিলাম সব কম সব কিছু, এবং এটা আমরা ক তত্ত্ব দিয়ে খুব ভালোভাবে মনে রাখতে পারি। তার মানে কি, এটা হবে কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, কম গতি বা মন্থর গতি। যেহেতু এটা কম গতি, একই সাথে আমরা মনে রাখবো এটা কম গতিশীল এবং এটা জটিল। যেহেতু জৈব যৌগ, অবশ্যই এটার যে বিক্রিয়াটা জটিল প্রকৃতির হবে। এবং আমরা জানি জৈব যৌগ সমযোজী প্রকৃতির হয়, অজৈব যৌগ সমযোজী এবং আয়নিক দুইটাই হয়ে থাকে। তারপর জৈব যৌগ আমরা জানি অপোলার এবং সমযোজী তো অলরেডি আগে বলছি। এবং জৈব যৌগের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, জৈব যৌগ হচ্ছে তড়িৎ অপরিবাহী। তাহলে অপরদিকে অজৈব যৌগ তাহলে আমাদের কি হবে, তড়িৎ পরিবাহী। কারণ অজৈব যৌগ আয়নিক বন্ধন করে থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সেটা বিদ্যুৎ মানে গলিত দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে থাকে। এখন তড়িৎ অপরিবাহিতার কারণ কি? কারণ জৈব যৌগের তুমি যে ইয়াগুলা দেখবা, আমাদের যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে গেলেও তুমি দেখতে পাবা যে জৈব যৌগ সহজে বিদ্যুৎ পরিবহন কেন করে না? কারণ এরা সহজে পানির সাথে যে দ্রবীভূত হওয়ার কথা সেটা হয় না। ওকে, সো এই জন্য তড়িৎ অপরিবাহী। আমরা কিন্তু জানি অ্যালকোহলের কথা। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে দহনের পর অবশিষ্ট থাকে নাকি। ওকে, সো মনে রাখবা জৈব যৌগ যদি পূর্ণ দহন ঘটে, জৈব যৌগের যদি পূর্ণ দহন ঘটে, তাহলে দহনের পর কোনো জৈব যৌগ অবশিষ্ট থাকে না। এবং আরেকটা স্পেশাল জিনিস, যদি পূর্ণ দহনের ফলে তৈরি হয় কার্বন কার্বন ডাইঅক্সাইড, আর যদি অপূর্ণ দহন হয় বা অর্ধ দহন হয়, তখন তৈরি হবে কার্বন মনোক্সাইড। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, সো তাহলে মানে দহনের ফলে পূর্ণ দহন হলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, আর যদি পরিপূর্ণ দহন না হয়, অর্থাৎ মানে অর্ধপূর্ণ দহন হয়, তাহলে হবে কি, কার্বন মনোক্সাইড। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস পড়ে ফেলবো, যে জৈব যৌগের বন্ধন প্রকৃতি বা মানে কার্বন কার্বন বন্ডের বন্ধন প্রকৃতি। ওকে, সো আমরা জানি কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড হয়, তখন তার যে বন্ধন দূরত্ব এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন যখন ডাবল বন্ড হবে, তখন তার বন্ধন ইয়া হচ্ছে 0.134 ন্যানোমিটার। তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে 0.120 ন্যানোমিটার। এভাবে মনে রাখা যায় যে 154, 134, 120। ওকে, সো আমরা জানি অ্যারোমেটিক যৌগটা হচ্ছে একটা হচ্ছে বিশেষ ধরনের মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, সো যেহেতু এটা বিশেষ ধরনের হাইড্রোকার্বন, এটা কোনোটার মধ্যেই পড়ে না, এবং এটার যে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে বন্ধন দূরত্ব এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। ওকে, সো তাহলে বন্ধন দূরত্বের ক্রমানুসারে আমরা আসলে এটাকে কিভাবে সাজাইতে পারি। ওকে, সো আমরা দেখলাম যে সবচেয়ে বেশিকার অ্যালকেনের 154। ওকে, সো তারপরকার বেনজিনের 139, তারপরকার অ্যালকিনের 134, তারপরকার অ্যালকাইনের অর্থাৎ 120। ওকে, সো হোপফুলি বুঝতে পারতেছো। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলা মানে খুবই কমন টপিক এবং সহজ টপিক। ওকে ওকে, সো তোমরা একটু রিভিশন দিয়ে নেবা। ওকে, আচ্ছা, সো তাহলে আমাদের নেক্সট। ওকে, সো এবার আমাদের যে জৈব যৌগের যে শ্রেণী বিভাগ আছে, এটা আমাদের খুব ভালো করে পড়ে ফেলতে হবে, কারণ পরীক্ষাতে এটা থেকে কোশ্চেন এসে থাকে। ওকে, সো জৈব যৌগ যখন আমরা পড়তেছি, তখন দেখো ভাইয়া, জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফেটিক, মানে মুক্ত শিকল অ্যালিফেটিক, আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার, মানে অর্থাৎ একটা হচ্ছে চাক্রিক, আর একটা হচ্ছে মুক্ত শিকল। ওকে, সো মুক্ত শিকলের মধ্যে আবার দুইটা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সো আমরা জানি যেটাতে সিঙ্গেল বন্ড এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, আর যেটাতে ডাবল বন্ড এবং যেটা ট্রিপল বন্ড এটা হচ্ছে কি, অসম্পৃক্ত যৌগ। ওকে, সেগুলো আমরা জানি। তারপর বধূশিকল বা বলয়াকার যৌগের মধ্যে কি জানি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কি, যেটা শুধুমাত্র কার্বনই থাকবে, অন্য কোনো যৌগ থাকবে না, অর্থাৎ মানে ইয়ার ভিতরে মানে বলয়ের ভিতরে অন্য কোনো কিছু থাকবে না, শুধুমাত্র কার্বনই থাকবে। আর হেটারোসাইক্লিক কি, কার্বন হাইড্রোজেন বাদেও কি থাকবে, আমাদের সন থাকবে। সন কি, SON, এই সন আমাদের থাকবে, এটাকে আমরা বলতেছি হেটারোসাইক্লিক। এখন কার্বোসাইক্লিকের মধ্যে মানে খুবই সহজ, আমরা জানি বেনজিন যেটা আছে, মানে কার্বোসাইক্লিকের মধ্যে দুইটা, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো অ্যারোমেটিকের মধ্যে কার্বোসাইক্লিক হচ্ছে, এটা হচ্ছে বেনজিন উদাহরণ। আর অ্যালিসাইক্লিকের মধ্যে এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটা একটা চাক্রিক যৌগ, এটা কিন্তু একটা অ্যালকেন। ওকে, সাইক্লোপ্রোপেন কি, একটা অ্যালকেন, এটা কিন্তু কোনো অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা বলো তো ভাইয়া, এটা কেন অ্যারোমেটিক যৌগ না? মানে দেখতে তো অনেকটা একই রকম। ওকে, সো এটার প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগে একান্তর দ্বিবন্ধন থাকে। তুমি যদি সাইক্লোপ্রোপেনের দিকে তাকাও, এই সাইক্লোপ্রোপেনে কোনো একান্তর দ্বিবন্ধন নাই। ওকে, সো সাইক্লোপ্রোপেনে কি নাই, কোনো একান্তর দ্বিবন্ধন নাই, এজন্য এটা কি না, অ্যারোমেটিক যৌগ না। ওকে, আচ্ছা, এবার আসো হ্যাটারোসাইক্লিক যৌগ। সো হ্যাটারোসাইক্লিকের মধ্যেও আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে হ্যাটারো অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে কি, হ্যাটারো অ্যারোমেটিক। ওকে, সো এই যে হ্যাটারো অ্যালিসাইক্লিক, এটার একটারই উদাহরণ, এটা মনে রাখবো, এটা হ্যাটারো অ্যালিসাইক্লিক, এটার একটার উদাহরণ এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এটার নাম কি, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড বা
ইপক্সি ইথেন, আর হ্যাটারো অ্যারোমেটিকের মধ্যে আসে আছে থায়োফিন। ওকে, সো মানে মজার ব্যাপার হলো এই যে ফুল ইয়াটা এই মানে ইয়াটার মধ্যে শুধুমাত্র মানে শ্রেণীবিভাগের মধ্যে শুধুমাত্র এই যে হ্যাটারো সাইক্লিক যে যৌগগুলো আছে এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এগুলো একটু আমরা আলাদাভাবে একটু দেখে নিব যে এই জিনিসগুলো একটু আলাদাভাবে দেখে নিব। ওকে, সো এবার দেখো ভাইয়া, এই যে হ্যাটারোসাইক্লিক যৌগ আছে, আমি বললাম যে হ্যাটারোসাইক্লিক যৌগ কারা, তারা হচ্ছে যে কার্বন হাইড্রোজেন বাদেও বাদেও তাতে কি থাকবে, সন থাকবে। হ্যাটারোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্যাটারো অ্যালিসাইক্লিক আর একটা হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যালিসাইক্লিক কোনগুলা, ইথিলিন অক্সাইড এবং ইপক্সি ইথেন। আমি বারবার বলতেছি এই দুইটাই উদাহরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যে সংকেতটা আছে এটাও আমরা মনে রাখবো। ওকে, সো ইথিলিন অক্সাইড এবং ইপক্সি ইথেন কি, হ্যাটারো অ্যালিসাইক্লিক। হ্যাটারো অ্যারোমেটিকের মধ্যে আমরা তিনটা ট্রিক্স দিয়ে মনে রাখবো, যে FTP, এফতে কি ফিউরান, টিতে থায়োফিন, পিতে পিরিডিন এবং পাইরল। ওকে, সো এগুলো আমরা মনে রাখবো, এবং এই যে এগুলার যে সংকেত ফিউরান, পিরিডিন, পাইরল, তাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো ভাইয়া যে ফিউরান এর এখানে অক্সিজেন ঢুকছে, যে বলয়টা আছে তার মাঝখানে একটা অক্সিজেন ঢুকছে এবং যে 5টা কার্বন। ওকে, এবং থায়োফিনে একইভাবে 5টা কার্বন এবং মাঝখানে সালফার ঢুকছে, মানে প্রবেশ করছে। তারপর যখন পাইরল আছে তখন এখানে নাইট্রোজেন প্রবেশ করছে, অর্থাৎ NH মূলক যুক্ত হয়েছে। যখন NH মূলক যুক্ত হবে তখন তাকে আমরা বলি পাইরল, এবং যখন নাইট্রোজেন মূলক যুক্ত হয় তখন আমরা তাকে বলি পিরিডিন। এবং পিরিডিনে কিন্তু কার্বন সংখ্যা বাড়বে। ওকে, পিরিডিনের কার্বন সংখ্যা কয়টা, 5টা। আর সরি, বাকিগুলোতে কয়টা করেছিল, 4টা করেছিল। ওকে, আমি ভুল বলছি সম্ভবত। সো বাকিগুলোতে 4টা করেছিল, আর পিরিডিনে কয়টা আছে, 5টা আছে। ওকে, সো তোমার কাজ কি, এইটার যে সংকেতগুলো আছে এগুলা মনে রাখা, এবং খেয়াল করা যে এদের যে একান্তর দ্বিবন্ধনগুলা, এটা কিন্তু খেয়াল করা। সো তোমরা অনেকে বলতে পারো যে এখানে তো একান্তর দ্বিবন্ধন হয়তো বা একটা কম আছে। না ভাইয়া, এখানে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, একই সাথে সালফারেরও থাকে, এবং একই সাথে নাইট্রোজেনেরও মানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো মূলত একান্তর দ্বিবন্ধন হিসেবে কাজ করে। ওকে, মুক্তজোড় ইলেকট্রনগুলো থাকার কারণে এখানে মূলত আর একান্তর দ্বিবন্ধন দেওয়া হয় না। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে এটার যে সংকেতগুলো ভালো করে মনে রাখা, এবং এরা যে মানে হ্যাটারো অ্যারোমেটিক এটা মনে রাখা। এটা কি, এরা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। ওকে, সো তাহলে আমরা এই এখান থেকে খুব ভালোভাবে মনে রাখবো হ্যাটারো সাইক্লিক যৌগগুলা কি। ওকে, সো তারপর আসি ভাইয়া আমাদের যে বন্ধন, আমাদের যে মানে যে বন্ধন কোণ, এটা মানে কি কি বন্ধন হতে পারে আমরা জানি। যে আমাদের যদি জৈব যৌগের সমযোজী বন্ধনের কথা বলি, সেই জৈব সমযোজী বন্ধন দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এখন সিগমা বন্ধন কি আর পাই বন্ধন কি, আমরা জানি সিগমা বন্ধন কি, মুখোমুখি যদি মানে দুইটা অরবিটাল অধিক্রমণ হয়, মুখোমুখি দুইটা অরবিটালের যদি অধিক্রমণ হয় তখন আমরা তাকে বলতেছি কি, সিগমা। ওকে, আর যদি পাশাপাশি দুইটা অরবিটালের অধিক্রমণ হয় তাহলে আমরা তাকে বলতেছি কি, পাই পাই বন্ড। ওকে, পাশাপাশি যদি যদি দুটি অরবিটালে অতিক্রমণ হয় তাহলে আমরা তাকে বলতেছি কি, পাই বন্ড। ওকে, সো এগুলো নিচেও আছে, আমি জাস্ট দেখাইলাম না। ওকে, সো যাই হোক, পাশাপাশি অধিক্রমণ হলে পাই, আর মুখোমুখি অধিক্রমণ হলে কি, সিগমা। এখন এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনকে আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে শয়ের তত্ত্ব। সো সমযোজী বন্ধনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এটা হবে অলওয়েজ সিঙ্গেল বন্ড। ওকে, সো এবং এরা সরল রেখায় হয়ে থাকে, এবং এরা কি, সংকর অরবিটাল, এরা কি, সংকর অরবিটাল। ওকে, এবং সমযোজী বন্ধন, এবং এটা কি, শক্তিশালী। ওকে, এটা শক্তিশালী, এবং সর্বোচ্চ অধিক্রমণ ঘটে কোথায়, সমযোজী বন্ধনে। ওকে, সো এগুলো আমরা একটু মনে রাখবো, সমযোজী বন্ধন স্বতত্ত্ব দিয়ে মনে রাখতে পারি। ওকে, সো তাহলে নেক্সট আমি জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি, তোমরা কিন্তু পড়ে ফেলবা এগুলো। ওকে, সো নেক্সট, এবার হচ্ছে আমাদের সিগমা বন্ধন বের করার নিয়ম। পরীক্ষাতে অনেক সময় আমাদেরকে বলে যে এই যৌগে একটা যৌগ দিয়ে বলে এটাতে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা। ওকে, সো পাই বন্ধন তো সহজে নির্ণয় করা যায়, ডাবল বন্ড থাকলে একটা থাকে পাই, আর সিঙ্গেল বন্ড থাকলে থাকে সিগমা। এখন সিগমা বন্ধন আমরা অ্যালিফিটিক যৌগের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করি, মনে রাখবো অ্যালিফিটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন নির্ণয় করার সূত্র হচ্ছে মোট পরমাণু -1, মোট পরমাণু কি, -1। এখানে একটা যৌগ দিয়ে দেওয়া আছে, দেখো ভাইয়া, কার্বন মানে C3H2। ওকে, সো এখানে তাহলে সিগমা বন্ধন সংখ্যা কত হবে, এখানে তাহলে সিগমা বন্ধন সংখ্যা কত হবে, 5 - 1 অর্থাৎ 4টা। ওকে, তাহলে এখানে মোট পরমাণু কয়টা ছিল, 5টা। দেখো, কার্বনের 3টা, হাইড্রোজেনের 2টা, 5টা -1, তাহলে এখানে অ্যান্সার হবে কত, 4। এখন যদি অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বলে, ভাইয়া অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমাদের যে বন্ধন সংখ্যা, এই বন্ধন সংখ্যার সূত্র হচ্ছে কি, মোট পরমাণু সংখ্যা। অর্থাৎ অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা এক বিয়োগ করছি, মোট পরমাণু হতে এক বিয়োগ করছি, কিসের ক্ষেত্রে, আমরা যখন সিগমা বন্ধন বের করছি। বাট অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন যখন বের করব তখন
তার যে মোট পরমাণু সংখ্যা সেইটাই তার সিগমা বন্ধন সংখ্যা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এখন আমাদের লাস্ট একটা জিনিসই বাকি আছে, লাস্ট টপিক, সেটা হচ্ছে কার্যকরীমূলক। ওকে, সো কার্যকরীমূলকের জন্য ভাইয়া আমাদের বই থেকে যে চার্টটা আছে এটা আমাদের খুব ভালো করে পড়ে ফেলতে হবে, এবং কার্যকরীমূলকের যে অগ্রগণ্য ক্রমটা সেটা আমাদের সবার মুখস্থ থাকতে হবে, পরীক্ষাতে প্রায় কোশ্চেন এসে থাকে। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই চার্টটা পড়ার জন্য তোমরা অনেকেই মানে অনেক ধরনের ছন্দ ইউজ করো। সো আমি বলবো এটা মানে মনে রাখাটা ছন্দ থেকেও পরে পরে মনে রাখাটা ইজি। সো তোমরা যদি কেউ ছন্দ মানে মনে রাখতে চাও তাও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা। বাট আমি যেভাবে বলি, যে ধরো মনে করো এভাবে বলবা কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। ওকে, প্রথমে কি কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড বা নাইট্রাইল, এতটুকু হইলো। তারপর অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল অ্যামিন, আর বাকিগুলো পরে বলতেছি। ওকে, সো প্রথম কি হলো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড বা নাইট্রাইল, এতটুকু শেষ। তারপর অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, তারপর থায়োল অ্যামিন, মনে রাখবা অ্যামিনের আগে থায়োল, আর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এগুলো একটু মনে রাখতে কঠিন হয়, এটাই ভেবে মনে রাখবা যে 2, 3, 1। ওকে, সো তাহলে মানে ইয়াটা কি হলো, যে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল অ্যামিন, 2, 3, 1। 2, 3, 1 দিয়ে মনে মনে চিন্তা করবে, টুতে কি অ্যালকিন, থ্রিতে অ্যালকাইন, ওয়ানে অ্যালকেন, মানে এগুলো বন্ড সংখ্যা আর কি। ওকে, সেগুলো তো তোমরা জানোই। সো এই সবগুলোর মধ্যে যে কার্যকরীমূলকটা সবচেয়ে বেশি আছে, এটা হচ্ছে কার্যকরীমূলক যে সবার উপরেরটা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, COOH। অনেক সময় প্রায়ই কোশ্চেন করে যে কোনটা মানে সবচেয়ে বেশি অগ্রগণ্য ক্রমে আগে আছে, বা কোনটার মানে কার্যকরীমূলকের শক্তি বেশি, ওকে, বা সক্রিয়তা বেশি। ওকে, সো এটা হচ্ছে কি COOH। ওকে, সো হোপফুলি তোমরা এটা নিজ দায়িত্বে মুখস্থ করে ফেলবা। ওকে, সো এখন আমরা যদি আরো কিছু যে কার্যকরীমূলক ইম্পর্টেন্ট কিছু কার্যকরীমূলক দেখে নিতে চাই, তাহলে যদি আমরা দেখে নিই, তাহলে দেখো ভাইয়া, যে দেখো ভাইয়া, যেমন আমরা এস্টারকে মনে রাখতে পারি, পরীক্ষায় প্রায়ই কোশ্চেন আসে যে এস্টারের কার্যকরীমূলক কি। মনে রাখবে এটা হচ্ছে C+R। ওকে, সো এটা আমি এভাবে মনে রাখি যে আহ, বামে আর, ডানে আর, মাঝখানে COO। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। কি বললাম, বামে আর, ডানে আর, মাঝখানে COO, নাম তার অ্যাস্টার, মানে এভাবে মিলে আর কি। মাঝখানে CO, বামে আর, ডানে আর, নাম তার অ্যাস্টার। কি বললাম, বামে আর, ডানে আর, নাম তার অ্যাস্টার। ওকে, সো হোপফুলি আর ভুলবা না। তারপর দেখো কিটোন। সো কিটোনের ক্ষেত্রে আমরা সবাই জানি এটা মানে খুবই কমন, যে CO মানে ডাবল বন্ধ যুক্ত যে O, মানে CO থাকলে আমরা তাকে বলি কিটোন। ওকে, CO থাকলে বলি আমরা তাকে কিটোন। আর যদি ইথার হয় তাহলে আমরা তাকে বলি, মানে শুধুমাত্র একটা অক্সিজেন থাকলে তাকে আমরা বলি ইথার। ওকে, সো কিটোনের ক্ষেত্রে আমরা আমরা কি বলি, CO, আর ইথারের ক্ষেত্রে শুধুমাত্র একটা অক্সিজেন। ওকে, সো থায়োলেরটাও আমরা জানি যে থায়োল হচ্ছে কি SH, থায়োল কি SH, তারপর কি সায়ানাইড বা নাইট্রাইল। এগুলা দেখাচ্ছি কেন ভাইয়া, আবার কারণ এগুলো পরীক্ষায় বেশি আসে। ওকে, সো সায়ানাইড বা নাইট্রাইল কি CN। ওকে, সায়ানাইড বা নাইট্রাইল কি CN। তারপর অ্যাসিড হ্যালাইড, COX, এক্স দ্বারা কিন্তু হ্যালোজেন মানে মূলকগুলোকে বোঝায়, তাহলে অ্যাসিড হ্যালাইড COX, অ্যাসিড অ্যামাইড CONH2, অ্যামিন NH2। ওকে, সো মানে একটা বন্ড তো থাকবেই, মানে দেখে বুঝতে পারতেছো। ওকে, সো অ্যাসিড হ্যালাইড COX, অ্যাসিড অ্যামাইড CONH2, অ্যামিন NH2। ওকে, সো তারপর যেটা এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যানহাইড্রেটটা। ওকে, এটা কিন্তু মানে অনেকের মুখস্থ থাকে না, এবং একটু এটা কঠিনও। ওকে, সো অ্যানহাইড্রেটটা একটু মনে রাখবা, যে অ্যানহাইড্রেটটা কীরকম, যে মানে প্রথমত তোমাদের এটা দেখলে কঠিন লাগতে পারে, সো তোমরা সবার নিচেরটা দেখো, যে প্রথম কথা হচ্ছে এখানে দুই পাশে CO থাকবে, মাঝখানে একটা অক্সিজেন থাকবে, আবার দুই পাশে বন্ড থাকবে। ওকে, সো বা এটা যদি মেইন ইয়াটা বলি, এটা হচ্ছে উভয় পাশে আর, তারপর বন্ড CO, বন্ড CO, আর। ওকে, সো এভাবে মনে রাখা যায় R CO2O। ওকে, R CO2O, এভাবে মনে রাখা যায়। এটার সংকেত কি, অ্যানহাইড্রেট। এবং এটার যে ইয়াটা এটা দেখে নাও। ওকে, মানে এটার যে কনফিগারটা। ওকে, সো এটা দেখে রাখো। ওকে, পরীক্ষায় আসতে পারো বা মনে রাখতে পারো এভাবে। ওকে, সো এটা ভালোভাবে দেখে ফেলবে। ওকে, সো এটা হচ্ছে কি অ্যানহাইড্রেট। ওকে, সো এগুলো ছাড়াও আমাদের আরো কিছু মনে রাখতে হবে। এটা হচ্ছে নাইট্রোসো যৌগ যেগুলা। ওকে, সো আমরা জানি মানে একটা হচ্ছে নাইট্রো, মানে নাইট্রো তো জানি যে NO2, আর নাইট্রোসো কি NO। ওকে, নাইট্রোসো কি NO, আর NO, এটা কি নাইট্রোসো যৌগ। তাহলে আইসো থায়োসাইনেট কি, থায়োসাইনেট তো আমরা জানি যে NC। ওকে, যে নিচে লিখে রাখো, সরি, আইসোসায়ানাইড কি, আইসোসায়ানাইড হচ্ছে কি NC, আইসোসায়ানাইড কি NC। আর
আইসোথায়োসায়ানাইড। ওকে, মানে সাথে একটা থায়ো মানে সালফার, সালফার যুক্ত হলে আমরা তাকে কি বলি, থায়ো দ্বারা মানে ডিনোট করি না। তাহলে আইসোথায়োসায়ানাইড কি হবে, RNCS। ওকে, একটা অ্যালকাইল মূলক আর NCS। ওকে, আর আইসোসায়ানাইড কি, NC। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো তোমাদেরকে পিডিএফটা আমরা ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, সো চাইলে পড়ে ফেলতে পারো এখান থেকে। ওকে, আর এছাড়া তোমরা যেখান থেকে চাও পড়তে পারো। ওকে, প্রবলেম নাই। সো এখন তাহলে আমাদের টপিকগুলো সবগুলোর বেসিকগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা শুধুমাত্র MCQ সলভ করব। ওকে, সো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো ভাইয়া, আমরা ওয়েট, আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো ভাইয়া, বলছে কোনটি জৈব যৌগ নয়। ওকে, সো মনে রাখবা, আমরা তো জানি কার্বন ও হাইড্রোজেন সমৃদ্ধ যে যৌগগুলো, এগুলো হচ্ছে জৈব যৌগ। এখন কিছু জৈব যৌগ আছে যাদের মধ্যে কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও সেগুলা জৈব যৌগ না। তো এগুলা কিরকম হয়ে থাকে মনে রাখবা, যেমন সায়ানাইড, কার্বনেট, কি কি বলতেছি একটু দেখাই। সায়ানাইড, তারপর কার্বনেট, CO3, সো সায়ানাইড, কার্বনেট, কার্বাইড, এগুলো মানে লেখা খারাপ হচ্ছে। সো সায়ানাইড, কার্বনেট, কার্বনেট, কি বলতেছি, সায়োনেট, সায়ানাইড, কার্বনেট, বাইকার্বনেট, কার্বাইড, এগুলো একটু আমরা মনে রাখবো। ওকে, কি বললাম, সায়ানাইড, কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বাইড যুক্ত যে যৌগগুলা, এগুলা কি নয়, জৈব যৌগ নয়। ওকে, সো এখানে কি আছে, এখানে দেখো সায়ানাইড আছে, তো সায়ানাইড যদি থাকে আমি কি বললাম, সেগুলা কি নয়, জৈব যৌগ নয়। তাহলে অ্যান্সার হবে কি, A নাম্বার। ওকে, সো নেক্সট, তারপর বলছে যে 2 নাম্বার, কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। সো আমরা পরে আসছি, এটা হচ্ছে ইউরিয়া। সো ইউরিয়ার ইয়াটা এভাবে লিখছি, তাই কেউ মানে ইয়া হইও না, কারণ এটা আমরা জানি যে দুই পাশে যদি আমরা NH2 দেই, NH2, মাঝখানে CO, তারপর ডান পাশে NH2। ওকে, সো এটা কি ইউরিয়া, এটা কি ইউরিয়া, এটা ইউরিয়া। ওকে, সো হোপফুলি মানে তোমরা জানো এটা। সো তারপর দেখো 3 নাম্বার, যে বলতেছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে ইউরিয়া তৈরি হয়, এই প্রক্রিয়াটা কি। সো আমরা সবাই জানি এই প্রক্রিয়াটা কি হচ্ছে, কি একটা পলিমারকরণ বিক্রিয়া। এই প্রক্রিয়াটা কি হচ্ছে, একটা পলিমারকরণ বিক্রিয়া। সরি, কি বলতেছি, আহ, আহ, এটা যে তৈরি হয় এটা হচ্ছে একটা সমানুকরণ, অবশ্যই এটা মানে সমাণু তৈরি হওয়া। ওকে, তাই না, যে মানে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি হয়, মানে সমাণু তৈরি হওয়ার মাধ্যমে আমাদের কি হয়, আহ, মানে কি বলে, ইউরিয়া তৈরি হয়। ওকে, সমানুকরণ। আচ্ছা, ইউরিয়ার গঠন H2N CO NH2, এটা তো মানে একটু আগে দেখে আসলাম। সো এটা কি, এখানে NH2 কি, NH2 হচ্ছে একটা অ্যামাইড। ওকে, সো এটা তো পরে আসছি একটু আগে, যে অ্যামাইড কি, NH2 মানে CO NH2 হচ্ছে অ্যামাইড। ওকে, CO NH2 যেখানে থাকবে সেটা হচ্ছে কি, অ্যামাইড যৌগ। ওকে, সো শুধু NH2 তো অ্যামিন। ওকে, সো তারপর দেখো 5 নাম্বার, উদ্ভিদ মূল দ্বারা ইউরিয়া সারকে কি অবস্থায় মাটি থেকে শোষণ করে। এটা মূলত বায়োলজিতেও আছে। সো মনে রাখবা, উদ্ভিদ মূল দ্বারা শোষণ করে নাইট্রেট মূলক। উদ্ভিদ মূল দ্বারা কি শোষণ করে, নাইট্রেট মূলক। উদ্ভিদ মূল দ্বারা নাইট্রেট মূলক শোষণ করে। ওকে, সো তারপর নেক্সট, দেখো ভাইয়া, বলতেছে যে জৈব যৌগ নয় কোনটি। ওকে, সো জৈব যৌগ নয় হচ্ছে, এখানে দেখো সোডিয়াম সায়ানাইড, আমি বলছিলাম সোডিয়াম যেখানে থাকবে এবং সায়ানাইড যেখানে থাকবে, এগুলা দিয়ে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে কি নয়, জৈব যৌগ নয়। ওকে, সোডিয়াম সায়ানাইড। ওকে, সো তোমরা আবার ভাবতে পারো যে এই যে CH3CN, ওকে, সো মানে সব সায়ানাইড যে হবে এমনটা না, মানে সোডিয়াম সায়ানাইড তো জৈব যৌগের মধ্যে পড়ে না, তাই না, মানে এগুলো এটা দেখলেই বোঝা যায় আসলে। তোমরা যখন অনেক প্র্যাকটিস করবা মানে দেখলেই বুঝবা যে কোনটা জৈব যৌগ কোনটা না। ওকে, এবং কিছু ব্যতিক্রম আছে, তোমরা এগুলো পড়ে ফেলতে পারো। ওকে, সো মানে পড়ে ফেলবা যে কোনটা জৈব যৌগ কোনটা জৈব যৌগ নয়। ওকে, মানে পেয়ে যাবা তোমরা, মানে যে কোনো জায়গায় পেয়ে যাবা, যে মানে অনেক জায়গায় আছে এই চার্টগুলা। ওকে, সো তারপর দেখো, কোন বিজ্ঞানী আধুনিক জৈব রসায়নের জনক নামে পরিচিত। ওকে, সো আমরা জানি আধুনিক জৈব রসায়নের জনককে ফ্রেডরিক ওহুলার, ফ্রেডরিক ওহুলার। তারপর দেখো, কোনটি জৈব যৌগ নয়। ওকে, সো CS2, সো এটা দেখেই বোঝা যাইতেছে কিন্তু। তো এখানে দেখো ভাইয়া, এই যে এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বাইড, আমি বলছিলাম কার্বাইড যারা, তারাও কিন্তু জৈব যৌগ নয়। তাহলে সেই হিসাবে আমাদের অ্যান্সার কিন্তু দুইটা হওয়ার কথা। ওকে, সো এখানে অ্যান্সার একটা নিছে, বাট অ্যান্সার কিন্তু C নাম্বারও হয়। ওকে, ক্যালসিয়াম কার্বাইড কিন্তু জৈব যৌগ না। ওকে, সো অ্যান্সার নিচে তোমরা দেখতে পারো, বাট ক্যালসিয়াম কার্বাইড কিন্তু জৈব যৌগ। ওকে, সো নেক্সট 9 নাম্বার, নিম্নের কোনটি প্রধানত হাইড্রোকার্বন ধারণ করে। ওকে, সো আমরা জানি মাটির নিচ থেকে যে সকল ইয়েগুলা পাওয়া যায়, ওকে, মানে পেট্রোলিয়াম জাতীয় যে সকল পদার্থ, এগুলো কিন্তু মানে হাইড্রোকার্বনই প্রধানত হয়ে থাকে। ওকে, সো সেগুলো তো হাইড্রোকার্বনই। ওকে, যেমন মিথেন, প্রোপেন, বিউটেন, এই গ্যাসগুলো আমরা কোথা থেকে পাই, মাটির নিচ থেকে না, তো সবই তো হাইড্রোকার্বন। ওকে, সো পেট্রোল জাতীয় যে পদার্থগুলো, এগুলো কি হাইড্রোকার্বন ধারণ করে সাধারণত, মানে প্রধানত হাইড্রোকার্বন ধারণ করে কারা, যে পেট্রোল জাতীয় যে পদার্থগুলা, তারা কি হাইড্রোকার্বন। ওকে, নেক্সট, আচ্ছা, দেখো ভাইয়া, বলতেছে যে কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। ওকে, সো আমরা পরে আসছি যে FTP দিয়ে, আমরা পরে আসছি না, FTP, ফিউরান, তারপর পিরিডিন, পাইরল,
তারপর যে থায়ো থায়োফিন সম্ভবত, ওই ভুলে গেলাম। ওকে, হুম, থায়োফিন থায়োফিন নাম এত বলে। ওকে, সরি। আচ্ছা, এফটিপি হচ্ছে কি ফিউরান, থায়োফিন এবং পাইরল পিরিডিন। ওকে, সো নেক্সট 13, নিচের কোনটি অ্যালিফিটিক যৌগ? ওকে, সো অ্যালিফিটিক যৌগ হচ্ছে ইথিলিন অক্সাইড। ওকে, অ্যালিফিটিক যৌগ কি? ইথিলিন অক্সাইড। সো আমি বলছিলাম যে ইথিলিন অক্সাইড বা ইপক্সি অক্সাইড। ওকে, ইথিলিন বা ইপক্সি, যে নিচে দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ, যে ইথিলিন বা ইপক্সি ইথেন। ওকে, ইথিলিন বা ইপক্সি ইথেন হচ্ছে কি অ্যালিফিটিক যৌগ। ওকে, সো অ্যান্সার হবে এ নাম্বার। সো নেক্সট, নিচের কোনটি বিষমচাক্রিক যৌগ? ওকে, সো বিষমচক্র যৌগ কি কি? যে ফিউরান, থায়োফিন, পাইরল বা পিরিডিন। ওকে, সো এ নাম্বার। ওকে, সো ফিউরান, পিরিডিন, এই যে নিচে সবগুলো দেওয়া আছে, পাইরল, এখানে মূলত কি কি থাকে? অক্সিজেন, সালফার, নাইট্রোজেন। ওকে, আর আমরা তো পড়ে আসছি ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন। ওকে, সো বাকিগুলো কিন্তু না। ওকে, সো নেক্সট। আচ্ছা, সো বলতেছে কোনটি সুষম চাকরিক যৌগ? ওকে, সো আমরা তো জানি যে আমরা তো বেনজিন পড়ছি, তাই না? সো বেনজিন তো একটা চক্র, তাই না? বেনজিন একটা চক্র, বাট এই বেনজিনের সাথে যখন আমরা আরেকটা চক্র যোগ করি, সেটা হয় কি জানো? ন্যাপথালিন। এটা কি? ন্যাপথালিন। এটা হচ্ছে ন্যাপথালিন। এবং এখানে অবশ্যই দ্বিবন্ধন থাকবে, যে একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন দিব আমরা। ওকে, সেটা হচ্ছে কি ন্যাপথালিন। সো ন্যাপথালিন কি একটা সুষম চাকরিক যৌগ, ন্যাপথালিন কি একটা সুষম চাকরিক যৌগ। ওকে, সো 16 নাম্বার, নিচের কোনটি ইপক্সি যৌগ? ওকে, সো ইপক্সি যৌগ বা ইথিলিন অক্সাইড একই একই দুইটা, ইপক্সি যৌগ বা ইথিলিন অক্সাইড একই নাম। বলছে যে কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়? ওকে, সো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ আমরা তো বলছি পাইরল, থায়োফিন, মানে ফিউরান। সো এখানে যে টিএনটি বা টাইনাইট্রোটলুইন, এটা কিন্তু আমাদের কি না, মানে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ না। ওকে, টিএনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক না। ওকে, নেক্সট। বলছে কোন জৈব যৌগটি সম্পৃক্ত? ওকে, সো আমরা যদি সম্পৃক্ত জৈব যৌগের কথা বলি, যে প্রথম কথা হচ্ছে আমরা তো বেনজিন জানি, বেনজিন হচ্ছে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। ওকে, সো এটা তো আমরা জানি। তারপর অ্যাসিটিলিনের কথা যদি আমরা বলি, যে অ্যাসিটিলিন, আমাদের যে অ্যাসিটিলিন আছে, সেই অ্যাসিটিলিন কিন্তু, অ্যাসিটিলিন সংকেত কি ভাইয়া? অ্যাসিটিলিন সংকেত হচ্ছে, যদি এইভাবে লিখি যে সিএইচ, এটা হচ্ছে অ্যাসিটিলিন। তো এখানে ট্রিপল বন্ড আছে, এটা তো মানে সম্পৃক্ত হওয়ার কথাই না, এটা তো অসম্পৃক্ত। তারপর ইথিলিন, ইথিলিনের ইয়ে কি? এটা হচ্ছে CH2 বন্ড, CH2। ওকে, সো এটা হচ্ছে কি ইথিলিন। সো এটা ডাবল বন্ড হবে, সো এই জন্য এটা অসম্পৃক্ত যৌগ। সো সম্পৃক্ত যৌগ শুধুমাত্র ইথানল এখানে, সম্পৃক্ত যৌগ কি ইথানল। ওকে, সো ইথানলের মানে স্ট্রাকচার রাখলেই দেখবা সবগুলা কি, মানে সিঙ্গেল বন্ড। ওকে, সো নেক্সট, 19 নাম্বার, নিচের কোন যৌগের সব হাইড্রোজেনের পরমাণুগুলো আহ, সমতুল্য নয়? ওকে, সো হাইড্রোজেনের পরমাণুগুলো যদি সমতুল্য না, মানে মানে কি? সো দেখো ভাইয়া, হাইড্রোজেনের পরমাণু এখানে দেখো C6H6, মানে অর্থাৎ যে প্রত্যেকটাতে আমরা জানি কি CH2 করে আছে, প্রত্যেকটাতে দুইটা করে আছে। ওকে, সো সরি, প্রত্যেকটাতে একটা করে আছে, মানে প্রত্যেকটা হাতে তো একটা করেই থাকবে, তাই না? সো মানে যদি আমরা ইয়াটা আঁকি, এই গেল। তারপর এখানে আমরা কি দিব? একান্তর দ্বিবন্ধন দিব, একান্তর দ্বিবন্ধন দিব। সো প্রত্যেকটা দেখো তিনটা করে হাত, তাহলে একটা করে আমরা হাইড্রোজেন দিব, প্রত্যেকটা তিনটা করে হাত, একটা করে হাইড্রোজেন দিব। সো প্রত্যেকটাতে দেখো ভাইয়া, মানে সব যে হাইড্রোজেন গুলো আছে এগুলো সমতুল্যই। ওকে, সো সেকেন্ড সি নাম্বারটা দেখো ভাইয়া, এখানেও দুইটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন। তারপর সি নাম্বারটা দেখো ভাইয়া, এখানে কিন্তু CH3 আছে, চারটা CH3 আছে, সব প্রবলেম নাই, সবগুলা সিএইচ মানে সবগুলা হাইড্রোজেনই কি CH3 আকারে আছে। ওকে, কিন্তু বাট ভাইয়া ডি নাম্বারটা যদি আমরা একটু দেখি, ডি নাম্বারটা কিন্তু আমাদের দেখো মাঝখানে যেটা আছে এটা কিন্তু CH2 আকারে আছে। ওকে, মানে পাশের গুলা CH3, আর মাঝখানের গুলা ই আকারে CH2 আছে। ওকে, সো তাহলে অ্যান্সার কি হবে? ডি নাম্বার, অ্যান্সার হবে কি ডি নাম্বার। ওকে, সো 20 নাম্বার দেখো ভাইয়া, কোনটি অসম্পৃক্ত যৌগ? ওকে, সো আমরা এই যে একটু আগে পড়ে আসলাম যে অসম্পৃক্ত আর ইয়া যৌগ কি হবে, সে দেখলাম যে আমাদের যে অ্যাসিটিলিন যেটা আছে এটা কিন্তু অসম্পৃক্ত যৌগ, কারণ এটা কি সিএইচ ট্রিপল বন্ড। ওকে, সো বাকিগুলো দেখো যে ইথেন, এটাতে ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড হবে ইথেন। আর প্রোপেনও কি হবে? প্রোপেনও ডাবল বন্ড হবে, জাস্ট মানে ইয়ে একটা বেড়ে যাবে আর কি, কার্বন একটা বেড়ে যাবে, মিথ ইথ প্রোপ। ওকে, প্রোপেন। সো এটা তুমি ইয়া দিতেও পারো, আবার CH3 দিয়েও হয়। সো মানে একটা ইয়া ডাবল বন্ড থাকলেই তো আমরা তাকে প্রোপেন বলি, তাই না? সো তারপর দেখো ইথানল,
ইথানল হচ্ছে, এখানে তো মানে সিঙ্গেল বন্ড, এটা কিন্তু বলে আসছি। ওকে, সো তাহলে এখানে অ্যান্সার কি হবে? অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে কি হবে? অ্যাসিটিলিন। ওকে, সো 21 নাম্বার, কোনটি হেটারোসাইক্লিক যৌগ? সো হেটারোসাইক্লিক যৌগ বলছিলাম মানে কি, ফিউরান, পাইরল, পিরিডিন, তারপর থায়োফিন। ওকে, 22, কোন যৌগটিতে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম? ওকে, সো আমরা পরে আসছি যে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যখন বলতেছে এরকম যেটা এখান থেকে দেখাই দিই, এটা হচ্ছে কি 154। ওকে, আমরা বলছিলাম 154। ওকে, সো সবচেয়ে মানে কম কোনটা, এটা তো আমরা এমনিও দেখাইছি যে মানে চার টাকারেও দেখাইছি যে সবচেয়ে কম কার, অ্যালকাইনের, সবচেয়ে কম কার, অ্যালকাইনের। ওকে, সো মানে তারপর আমি যদি বলি যে যেটার দ্বিবন্ধন, দ্বিবন্ধনেরটা কি হবে, যে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তাহলে কি হবে? 134.134। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয়, এই যে এইটা, এটা হবে কত? 0.120। ওকে, আর যদি এটা মানে কি হয়, অ্যারোমেটিক যৌগ হয়, তখন হবে কত? এটা 0.139। ওকে, সো হোপফুলি এগুলো তোমরা জানো। ওকে, সো নোট থেকে পড়ে নিবা এগুলো। ওকে, সো তাহলে নেক্সট। ওকে, সো জৈব যৌগের বন্ধন প্রকৃতি সম্পর্কে এখন পড়বো। ওকে, সো প্রথম কথা হচ্ছে জৈব যৌগে আমরা জানি মানে পাই বন্ধন কি, কোন পাই বন্ধন থাকে। এখন বলছে কোন যৌগে মানে পাই বন্ধন নেই। ওকে, সো পাই বন্ধন নেই যদি ইয়া করি, তাহলে এই নাম্বারটা যদি আমরা একটু কল্পনা করি, এই নাম্বারটা কি হয়, যে এখানে যদি আমরা আঁকি, যে দেখো কার্বন দুইটা আছে, অর্থাৎ কার্বন আমরা দুইটা আছে, আর সাথে হাইড্রোজেন ছয়টা আছে, অর্থাৎ তিনটা তিনটা দিব। ওকে, সো এটা তাহলে কি না, মানে ইয়া না, কি বলে, এখানে কোনো পাই বন্ধন নেই, কারণ পাই বন্ধন থাকার জন্য অবশ্যই ডাবল অথবা ট্রিপল বন্ড থাকতে হবে। এখানে যেহেতু শুধু সিঙ্গেল বন্ড, তার মানে এখানে শুধুমাত্র সিগমা বন্ড। সো বাকিগুলো যদি দেখো, অ্যালডিহাইড এখানে ডাবল বন্ড আছে, তার মানে কি এটা পাই বন্ধন, মানে এটাতে পাই বন্ধন আছে। তারপর একইভাবে এটা হচ্ছে কি, মানে কি বলে, মানে কার মানে হাইড্রোজেন এটা হচ্ছে তিনটা বন্ড আছে। ওকে, তার মানে এটা তো অবশ্যই পাই বন্ধন আছে। তারপর হাইড্রোজেন সায়ানাইড, সো সায়ানাইডে তো কি আছে, তিনটা মানে বন্ড আছে। ওকে, সো তার মানে এটাও কি পাই বন্ধন অবশ্যই আছে। ওকে, সো 24-এ যদি 24 নাম্বারটা, জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? সো কথা হচ্ছে ভাইয়া, জৈব যৌগের অণুসমূহ মনে রাখবো, আমরা জানি, পরে আসছি যে সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগের অণুসমূহ গঠিত। 25, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? ওকে, সো sp2 সংকরণ কার ঘটে, যার মানে কি থাকে, ডাবল বন্ড থাকে sp2। সো তোমরা তো এটা জানোই সম্ভবত, যাদের সিঙ্গেল বন্ড থাকে তারা হচ্ছে sp3 সাধারণত আর কি। ডাবল বন্ড থাকলে এটা হচ্ছে sp2, ট্রিপল বন্ড থাকলে এটা হচ্ছে কি এসপি। ওকে, সেগুলো তোমরা জানো। সেখানে বলছে এসপি2 সংকরণ কোথায় ঘটে, নিশ্চয়ই যেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে ডি নাম্বারে। ওকে, ডাবল বন্ড আছে কোথায়, ডি নাম্বারে। ওকে, নেক্সট। ওকে, সো 26 নাম্বার, বলতেছে যে নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রম আহ, কোনটি সঠিক? ওকে, কার্বন 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 বন্ধন দৈর্ঘ্যের ক্রম কিন্তু আমরা পরে আসছিলাম। ওকে, সো তাও এখান থেকে দেখো যে সর্বপ্রথম দেখো যে এখানে আমরা সর্বপ্রথম কাকে খুঁজবো, যে বন্ধন দৈর্ঘ্যের ক্রম কোনটি সঠিক। তাহলে যে এখানে সবচেয়ে কম কোনটা হবে, অ্যালকাইন হবে নিশ্চয়ই, সবচেয়ে কম হবে অ্যালকাইন, তাহলে সবচেয়ে কম হবে ওয়াই, অ্যালকাইন। ওকে, সো অ্যালকাইনের পরে আমরা কি খুঁজবো, অ্যালকিন। ওকে, সো অ্যালকিন কোথায় আছে দেখো তো, C2H4, এটা হচ্ছে কি অ্যালকিন। ওকে, তাহলে অ্যালকাইনের পর তার বড় কে, এটা হবে কি মানে এক্স। ওকে, যেহেতু এটা অ্যালকিন, তারপর একটাই আছে C2H6, এটা কি অ্যালকেন। ওকে, সো তারপর হবে কি অ্যালকেন। ওকে, সো তাহলে ক্রমটা হবে এইটা। সো এটা কোথায় আছে, XYZ, ABC, হ্যাঁ দেখো এটা ডি নাম্বারে আছে। ওকে, আচ্ছা, নেক্সট 27 নাম্বার, বলতেছে CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধন সংখ্যা হলো কি? ওকে, সো আমরা বলছিলাম যে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কিভাবে নির্ণয় মানে সিগমা সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। সো তাও তুমি যদি মানে এইটা কিন্তু মানে চিত্র একেই বের করে ফেলা যায়। ওকে, সো আমরা যদি CH3টা একটু আঁকি, যে মানে CH, হাইড্রোজেন, তারপর কি একটা বন্ড, তারপর সায়ানাইড। ওকে, 1 2 3। ওকে, সায়ানাইড হইল। ওকে, সেখানে বলছে সিগমা ও পাই বন্ধন কি। সো আমরা যদি একটু দেখি যে, দেখো ভাইয়া, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই যে মাঝখানেটা কি, মানে কি বন্ড, সিগমা বন্ড, তাহলে কয়টা হইলো, চারটা আর একটা, পাঁচটা। তাহলে সিগমা বন্ড কয়টা হলো আমাদের, পাঁচটা। ওকে, সো এখন আমরা পাই বন্ড খুঁজবো। পাই বন্ড কোনটা, নিচে একটা উপরে একটা, সো কয়টা, দুইটা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, তাহলে অ্যান্সার হবে কি 5,2। ওকে, সো 5,2 হবে অ্যান্সার। সো এখানে শুধু ফাইভ অ্যান্সার বের করেও অ্যান্সার করা যায় না কিন্তু, কারণ ফাইভ অ্যান্সার দুইটা আছে। ওকে, সো করা যাবে, সবগুলোই বের করতে হবে। ওকে, সো নেক্সট,
28 নাম্বার, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কোনটি সঠিক? সো এই মানে এটা পড়াইছি আমরা, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কোনটা সঠিক হবে? যেখানে কি হবে অ্যালকাইন, সবার এখানে তো অ্যালকাইন নাই, তাহলে সবার আগে কি হবে অ্যালকেন। তো সবার আগে অ্যালকেন কোনটাতে আছে? দেখো ভাইয়া বি নাম্বারটাতে দেখো, সবার আগে মানে সবচেয়ে বেশি আছে অ্যালকেন, তারপর কি আমরা জানি বেনজিন, এবং তারপর কি অ্যালকিন। যদি অ্যালকাইন থাকতো অ্যালকাইনকে তারপরে রাখতাম। ওকে, সো 28 নাম্বার বলতেছে দেখো ভাইয়া একটা মানে মানে কি বলে যৌগ দেয়া আছে, এবং এই যৌগে 5 নং কার্বন পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে? ওকে, সো 5 নং কার্বন পরমাণু দেখো CH3, CH3 মানে এখানে কার্বনের সাথে কি বন্ড? সিঙ্গেল বন্ড। আর সিঙ্গেল বন্ড হলে কি sp3। 30 নাম্বার বলতেছে যে একটা মানে যৌগ দেওয়া আছে এবং বলতেছে যে যৌগটির কার্বন কার্বন একক বন্ধনীতে কার্বনের যে সংকরায়ন ঘটে তা কি? ওকে, সো কার্বনের যে একক বন্ধনে যে কার্বনের যে সংকরায়ন ঘটে, যেমন দেখো এখানে একটা কি আছে, মানে একক বন্ধন আছে। ওকে, সো এখন তুমি একক বন্ধনটা কোন দিকে কল্পনা করবা? একক মানে এই কার্বনের জন্য কল্পনা করবা নাকি এই কার্বনের দিকে কল্পনা করবা? ওকে, সো দেখো ভাইয়া প্রশ্নে কিন্তু আমাদের এই যে এই কার্বনের জন্য কিন্তু এটা কল্পনা করছে। যদি এই কার্বনের জন্য কল্পনা করি তাহলে এই কার্বনে কি আমাদের, না প্রশ্নে এই কার্বনের জন্য কল্পনা করে নাই। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমরা যদি এই ট্রিপল বন্ড বলি, ট্রিপল বন্ডের জন্য কি sp, ট্রিপল বন্ড থাকলে। আর যদি ডাবল বন্ড হয় তাহলে হয় sp2। ওকে, সো এখানে দুইটাই দেখাইছে যে কার্বন কার্বন যদি ট্রিপল বন্ডের জন্য কল্পনা করি তাহলে হবে sp, যদি ডাবল বন্ডের জন্য কল্পনা করি তাহলে হবে কি sp2। ওকে, সো তুমি তুমি যদি দেখো যে প্রত্যেকটা কার্বনই কিন্তু হয় দ্বিবন্ধন না হয় ত্রিবন্ধনের মধ্যে যুক্ত হয়েছে, হয় দ্বিবন্ধন না হয় ত্রিবন্ধনের মধ্যে যুক্ত হয়েছে, তাই তোমাকে এখানে অ্যান্সার এসপি এসপি sp2 হবে। ওকে, সো sp3 কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা কার্বনই কোনো না কোনো ভাবে মানে হয় ত্রিবন্ধনের সাথে না হয় দ্বিবন্ধনের সাথে যুক্ত হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে sp sp2। ওকে, সো তার মানে এখানে এই যে মাঝখানের এই দুইটা কার্বনের মধ্যে এইটা হচ্ছে sp এবং সেকেন্ডটা হচ্ছে কি sp2। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হবে কি সি নাম্বার। 31 নাম্বার, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কোনটির ক্ষেত্রে সবচেয়ে কম? ওকে, সো কোনটির ক্ষেত্রে সবচেয়ে কম? আমরা আমরা বলছিলাম যে অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম, কারণ অ্যালকাইনের বন্ধন দূরত্ব কত? 120। ওকে, সো ইথাইন। ওকে, সো দেখো নিচে সবগুলো দেওয়া আছে। ওকে, এককটা একটু খেয়াল করো, এটা কিন্তু ন্যানোমিটার, অ্যামস্ট্রং না। ওকে, বলছে যে 32 নাম্বার, সিএইচ, সিএইচ টু এবং ব্রেকেট দিয়ে টু দিছে এবং CONH2। ওকে, সো এই যৌগটিতে চিহ্নিত কার্বন পরমাণু দুটির সংকরণ কত? তোমরা চিহ্নিত কার্বন পরমাণুতে দেখতে পাইতেছো কিনা বুঝতে আমি জানি না। যে দেখো ভাইয়া এখানে যে CONH2 উপরে একটা ইয়ে আছে, স্টার আছে, এবং কার্বনের উপর একটা স্টার আছে। ওকে, সো তাহলে এখানে ইয়া কি হবে, যে যেহেতু এটা এই কার্বনের উপর আছে তার মানে ট্রিপল বন্ড, যদি ট্রিপল বন্ড হয় তার মানে sp, ট্রিপল বন্ড হলে কি sp। এবং দেখো CuNH2, এখন সিওতে মানে CO এটার সাথে কিন্তু একটা ডাবল বন্ড থাকে তাই না, মানে সি ডাবল বন্ড ও, এবং এই পাশে কি থাকে NH2, এবং এই পাশে মানে ইয়া, ঠিক তাই না? সো এখন CONH2 হলে এই জন্য আমরা এই ডাবল বন্ডের জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2। তাহলে দুইটাই কি পেলাম, একটা হচ্ছে sp এবং আরেকটা কি sp2। তাহলে sp কোথায় আছে? এটা হচ্ছে বি নাম্বারে। ওকে, সো তাহলে নেক্সট 33 নাম্বার, CH3CH ডাবল বন্ড সি, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড CH অণুতে sp2 সংকরিত কার্বন সংখ্যার কত? ওকে, সো মানে sp2 মানে সংকরিত কার্বন পরমাণুর সংখ্যা কত? ওকে, সো বলতেছে sp2 কোথায় কোথায় সংকরিত আছে দেখো ভাইয়া, sp2 যে এই কার্বনে আছে, কারণ এটা ডাবল বন্ড, এটাও ডাবল বন্ডের মধ্যে আছে, এটাতেও আছে, এটাও ডাবল বন্ড, তারপর এটা ডাবল বন্ড না। ওকে, সো sp2 সংকরিত কার্বন পরমাণু সংখ্যা কয়টা? সো দেখো ভাইয়া তিনটা, 1 2 3। ওকে, এটার আনসার হবে কত? তিনটা। ওকে, 34 নাম্বার দেখো ভাইয়া যে বলছে আহ, মানে HC, মানে এইচসি এটা মূলত একটা কি, মানে ইথাইন। ওকে, সো ইথাইন হতে আমরা নিকেল প্রভাবকের সহায়তায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা যৌগ তৈরি করছে যার নাম দিচ্ছে এখানে বলতেছে এতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এখন ভাইয়া আমরা তো জানি যে যখন আমরা ইথাইনকে আমরা হাইড্রোজেনের সাহায্যে সংযোজন করি নিকেল প্রভাবকের সহায়তায়, তখন আমাদের কিন্তু সরাসরি আমাদের এখানে অ্যালকেন উৎপন্ন হয়। সরাসরি কি উৎপন্ন হবে? অ্যালকেন। ওকে, সো কেন ভাইয়া অ্যালকেন উৎপন্ন হবে? কারণ হচ্ছে মানে আমরা কিন্তু এখানে
কি বলে যে প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট ইউজ করতেছি না। প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট ইউজ করলে কি হইতো, আমাদের এখানে শুধুমাত্র মানে ইথিন উৎপন্ন হইতো। ওকে, সো ডাবল বন্ডের অ্যালকিন উৎপন্ন হইতো। ওকে, সো মানে তখন আমরা কি মানে নির্দিষ্ট করে প্রিজার্ভ করে রাখতে পারতাম, তখন আমাদের কি হতো, অ্যালকিন উৎপন্ন হইতো। যেহেতু আমরা মানে ছেড়ে দিছি, মানে বিক্রিয়াটাকে আমরা মানে কন্ট্রোল করতে পারতেছি না, আনকন্ট্রোল বিক্রিয়া, যেহেতু আমরা নিকেল ব্যবহার করতেছি, তার মানে এখানে অবশ্যই অবশ্যই CH3 তৈরি হবে। ওকে, কখনো মানে CH3 তো না, মানে কি বলে, C2CH3 মানে অ্যালকেন আর কি, অ্যালকিন যাকে আমরা বলি। ওকে, কি ভুল লিখছি, সরি। ওকে, সো এটা হবে, তাহলে যদি সিঙ্গেল বন্ডের অ্যালকেন হয় তাহলে অ্যান্সার হবে কত, 154 ন্যানোমিটার। সো এটা কিন্তু কখনো মানে তোমরা 134 ন্যানোমিটার দাগাতে পারবা না, অর্থাৎ এখানে কিন্তু মানে যেহেতু নিকেল প্রভাবক সেহেতু 134 ন্যানোমিটার হবে না। ওকে, সো অ্যান্সার হবে কি এ নাম্বার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। সো নেক্সট, আচ্ছা, এবার সমগোত্রীয় শ্রেণী। ওকে, নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? ওকে, সো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য কিনা আমরা কিভাবে বুঝি, আমরা মনে রাখবো যে দুটি সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, দুটি মানে যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তখন আমরা তাদেরকে বলি সমগোত্রীয় শ্রেণী। ওকে, সো এভাবে মনে রাখতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া, নাম দেখেও কিন্তু মনে রাখা যায়, সব অ্যালকেনগুলা একই সমগোত্রীয়, সব অ্যালকিনগুলো একই সমগোত্রীয়, সব অ্যালকাইনগুলো একই সমগোত্রীয়। সো এখানে দেখো ভাইয়া, সব অ্যালকেন কোনটাতে আছে, অ্যালকেন মানে যে কোনো একটা কোনটাতে আছে, দেখো ভাইয়া, আমরা যদি সিনেমাটা দেখি যে ইথেন, প্রোপেন, বিউটেন, এই তিনটা কিন্তু একসাথে আছে। ওকে, তুমি এই নাম্বারটা দেখো, দেখো ইথেন মিথেন প্রোপিন এসে ঝামেলা লাগাই দিছে। ওকে, সো তারপর ইথিন প্রোপিন, এই যে প্রোপিন আবার ইথিন, ওকে, মানে দুইটা তো একসাথে যাবে না। ওকে, আবার এখানে বিউটেন। ওকে, সো তারপর দেখো 1 হেক্সিন, এখানে অ্যালকিন, 2 হেক্সিন, 3 হেক্সিন। সো এগুলো তো কোনোভাবে মানে যেহেতু ইয়াটা আছে, মানে ডাবল বন্ডের জায়গাটা কিন্তু এখানে ভিন্ন। ওকে, সো তাহলে এরা সমগোত্রীয় হবে না। ওকে, সো তাহলে এখানে অ্যান্সার কি হবে, যে ইথেন প্রোপেন এবং বিউটেন। ওকে, সো নেক্সট 40 নাম্বারটা কি, দেখো ভাইয়া, 40 মানে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? সো আমরা সবাই জানি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, বি নাম্বার। ওকে, CnH2n+1। 41 নাম্বার, একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? ওকে, সো মানে দুটি ইয়ার মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে, আমরা বলছিলাম যে একই সদস্য হলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে মিথিলিন মূলকের। ওকে, মিথিলিন মূলককে এভাবে প্রকাশ করে। এখন এদের মধ্যে আণবিক ভর কত, কার্বনের 12 আর হাইড্রোজেনের কত 2, তাহলে মোট হয় কত 14, তাহলে অ্যান্সার হবে কত 14। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, তাহলে নেক্সট। ওকে, সো এবার কার্যকরীমূলক, আমাদের লাস্ট টপিক। ওকে, সো কার্যকরীমূলক তো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় কোশ্চেন এসে থেকে। দেখো ভাইয়া, প্রথম কোশ্চেনটাই আসছে কি, অ্যানহাইড্রেট থেকে বলতেছে যে ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক ক্রম কোনটি? ওকে, সো আমরা বলছিলাম অ্যানহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি করি, এক পাশে আর লিখি এবং তারপর CO দেই। ওকে, অনেকে এভাবে লিখে ও, তারপর আবার CO, তারপর এই পাশে কি অ্যালকাইল। ওকে, সো এই আটা যেখানে মিলবে সেটাই হবে কি আমাদের অ্যানহাইড্রেট। তুমি লক্ষ্য করে দেখো ভাইয়া, এ নাম্বারে কিন্তু এখানে একটা CO আছে, ডাবল CO নাই, তাহলে এটা মানে আগেই কাটা। তারপর এখানে ডাবল CO আছে, এখানে দেখো একটা অক্সিজেন বেশি আছে, একটা অক্সিজেন বেশি আছে। ওকে, তাহলে এটাও কাটা। তারপর এখানে দেখো CO, তারপর CO, সো এইটা দেখো ভাইয়া কিন্তু মিল আছে। ওকে, এটা কিন্তু আর, তারপর COO, তারপর CO। ওকে, সো তাহলে আনসার কি সি নাম্বার। ওকে, ডি নাম্বারটা দেখো ভাইয়া, এখানে কিন্তু CO নাই, এখানে CO নাই। ওকে, তাহলে এটাও হবে না। সো হোপফুলি বুঝতে পারছো এখানে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে কি, এখানে অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, অ্যান্সার হবে কি সি নাম্বার। ওকে, সো নেক্সট 43। ওকে, সো 43 কি বলছে, নিচের মূলকসমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি? ওকে, আমরা বলছিলাম যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের যে কার্বক্সিলিক বা জৈব অ্যাসিড মূলক, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি মানে অগ্রগণ্য। ওকে, সো অগ্রগণ্যের ক্রমটা একটু দেখে রাখতে পারো, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যামিন। ওকে, সো নেক্সট, নেক্সট। ওকে, সো আমাদের লাস্ট স্লাইড। ওকে, বলতেছে যে অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটি? ওকে, সো অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত আমরা জানি CONH2, এটা কি অ্যামাইড, আর শুধু যদি NH2 হইতো তাহলে আমরা বলতাম অ্যামিন। ওকে, এই যে দেখো এখানে অ্যামিন শুধু আছে, তারপর এটা হচ্ছে মানে কি নাইট্রোমূলক, তারপর হচ্ছে কি অ্যালডিহাইড। ওকে, 45 নম্বর, নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত কি? সো নাইট্রাইল বা সায়ানাইড সেম নাম। ওকে, এটা হচ্ছে CN, এটা কিন্তু অনেক আসে, নাইট্রাইল বা সায়ানাইড। ওকে, সো 46 নম্বর, নিম্নের কোনটি নাইট্রোসো মূলকের উদাহরণ? সো আমি পরে আসছি যে RNO যেটাতে থাকবে, RNO যেটা থাকবে এটা হচ্ছে কি নাইট্রোসো মূলক। ওকে, তাহলে অ্যান্সার হবে কি সি নাম্বার।
ওকে, সো 47, কোন যোগে নাইট্রাইল কার্যকরী মূলকটি বিদ্যমান? ওকে, বললাম কি নাইট্রাইল বা সায়ানাইড সেম জিনিস, তাহলে এখানে সিএন কোথায় আছে? এই যে দেখো সি নাম্বারে সিএন আছে। ওকে, তাহলে এটা। ওকে, নাইট্রাইল বা সায়ানাইড। তারপর 48, নিচের কোনটির কার্যকরীমূলক সঠিক? ওকে, সো কার্যকরীমূলক যদি সঠিক বলে তাহলে দেখো ভাইয়া, আমরা যদি নিচ থেকে আসি, যে অ্যালকেন নাইট্রাইল, সো নাইট্রাইল বলছে। ওকে, সো না, এটা তো মানে মানে CONH2 দিয়ে দিছে। ওকে, এটা হবে না। তারপর বলছে কি জৈব অ্যাসিড, সো জৈব অ্যাসিড COO, এটা অ্যাস্টার এরিয়া দিয়ে দিছে। তারপর উপরে দেখো অ্যাস্টার, এটা আবার জৈব অ্যাস্টারের জায়গায় জৈব অ্যাসিড, মানে রিভার্স করে দিছে। ওকে, রিভার্স করে দিছে। সো এই নাম্বারটা দেখো, এটা হবে কিটোন। ওকে, সো সিও কিটোন ঠিক আছে। ওকে, এ নাম্বার। ওকে, সো কার্যকরীমূলক বলতেছে যে সিও ও সিও, সো এটা আমরা কার পড়ছিলাম একটু আগে, কিন্তু আমরা পড়ে আসছি, এটা হচ্ছে কি অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড কি অ্যানহাইড্রাইড। সো এই দুই পাশে তোমরা আরো মানে দিয়ে মনে রাখতে পারো, এটা অ্যালকাইল গ্রুপ। ওকে, সো তারপর 50 নাম্বার। ওকে, নিজের কোন কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি? ওকে, সো আমরা পড়ে আসছি যে আমাদের যে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তার সক্রিয়তা কি সবচেয়ে বেশি। সো তাহলে এই ছিল আমাদের ক্লাস। সো হোপফুলি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, অ্যান্ড কোথাও সমস্যা হলে আমাকে জানাতে পারো, অ্যান্ড ক্লাসটি কেমন লাগলো তা তোমরা আমাকে জানাতে পারো। ওকে, সো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওকে, সো ক্লাসটি ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো।